অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের হয়ে টেস্ট খেলতে চান পেসার তাসকিন। বাংলাদেশের জন্য কঠিন হবে অস্ট্রেলিয়া সিরিজ, মন্তব্য শাহরিয়ার নাফিসের। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বিপিএল থেকে 2 মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, গুনতে হবে 5 লাখ টাকার জরিমানাও। এবং প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা না থাকলেও এশিয়ান যুব ফুটবল ফিয়েস্তায় ভালো করার স্বপ্ন বাংলাদেশ অনূর্ধ্ব 12 ফুটবল দলের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। খেলার সময় মানে ফুটবল, ক্রিকেট সহ খেলার দুনিয়ার সব খবর, সর্বশেষ খবর। আর খেলার জগতের নানা খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, দেশের ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। মামুন ভাই, বুঝতেই পারছেন যে আসলে আমাদের দেশের ক্রিকেট কিন্তু একটা ভালো ব্যস্ত সূচির মধ্য দিয়ে গিয়েছে এবং সামনেও ব্যস্ত সূচি রয়েছে। তো আসলে সবকিছু নিয়ে আলোচনা করবো, তবে কিছু প্রতিবেদন আছে, আমরা একটার পর একটা প্রতিবেদনগুলো একটু দেখে আসি। রঙিন পোশাকের পর সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের স্বপ্নে বুঁদ হয়ে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সুযোগ পেলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সেই স্বপ্নের বাস্তব রূপ দেখতে চান তিনি। এর আগে ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেট বিসিএল এ নিজেকে প্রমাণ করতে চান তরুণ এই পেসার। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ মিস করা তাসকিন এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। 3 বছর আগের কথা, মাত্র 17 বছর বয়সে বিপিএল এ গতি, সুইং আর বৈচিত্র্যে প্রতিপক্ষকে করেন দগ্ধ আর মুগ্ধ করেন অভিষেকে আগুনঝরা পেস বোলিং এ ভারতকে কাবু করে। এরপর থেকেই বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য সদস্য হন তাসকিন। কিন্তু গেল 12 মাসে অদৃশ্য ভূতের ছায়ায় 3 বার পড়তে হয়েছে অপয়া ইনজুরিতে। হিংসুটে ইনজুরির বিরুদ্ধে বরাবরের মতো এবারও প্রতিজ্ঞাবদ্ধ তাসকিন। ইনজুরি নামক শত্রুর কাছে হার মানবেন না তিনি। ইনজুরি অবশ্যই শত্রু প্রত্যেকটা ফাস্ট বোলারের কারণে, কারণ ইনজুরির কারণে আমি লাস্ট সিরিজ পুরোটা মিস করেছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। অনেক হার্ডওয়ার্ক করতেছি ফিট হয়ে ওঠার জন্য। এই জুনে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে দলের বাইরে তাসকিন। এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ফিট হতে প্রতিদিন সন্ধি করতে হচ্ছে কঠোর পরিশ্রম, নিয়ম আর ধৈর্যের সাথে। এমন অবস্থায় কেমন আছেন তাসকিন? ইনজুরির যে পেইন গুলো সেগুলো নাই, আর আমি অফিসিয়ালি ভাবে 3 দিন হলো প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি। তো এখন থেকে আমার প্রোগ্রাম চলতে থাকবে। অ্যাকচুয়ালি সবার থেকে আমার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, তো সেই অনুযায়ী আমার আলাদা রিহ্যাব, আলাদা প্র্যাকটিস করতে হয়। গেল বছরে 1.5 মাসের ব্যবধানে সীমিত ওভারের 2 ফরম্যাটে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে 12 মাস পেরিয়েছে। ওই ইনজুরির ঈর্ষায় অভিষেক হয়নি সাদা পোশাকের ক্রিকেটে। তাই টেস্ট খেলতে তাসকিনের দূরবীন চোখ অস্ট্রেলিয়া সিরিজে। টেস্ট ক্রিকেট ছাড়া কারো জীবনে পরিপূর্ণ হয় না, তো আমারও অবশ্যই লক্ষ্য আছে টেস্ট ক্রিকেটেও ডেবিউ করার। অস্ট্রেলিয়ার সাথে যদি সুযোগ হয় তাহলে চেষ্টা করবো টেস্টে কিছু একটা করার। দুর্দান্ত দুর্বার বল হাতে চঞ্চল, প্রতিপক্ষের উইকেট ভাঙতে আহত বাঘের মতো ক্ষুধার্ত তাসকিনের আপাতত মিশন ফিট হয়ে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দীর্ঘ পরিসরের ঘরোয়া ক্রিকেট বিসিএল এর মঞ্চে নিজেকে আবারও প্রমাণ করা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আচ্ছা মামুন ভাই, আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশ একটা ব্যস্ত মৌসুম পার করলো, বা একটা ব্যস্ততার মাঝখান দিয়ে একটা সময়টা গেল পাকিস্তান, ভারত, এরপর দক্ষিণ আফ্রিকা। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যদি সিরিজটার কথা বলি, তাহলে বৃষ্টির বাগড়ায় এবারে আসলে টেস্ট সিরিজটা সম্পূর্ণরূপে ভোগান্তির শিকার হয়েছে। তো আমি যদি শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রসঙ্গ টেনে কথা বলতে চাই, তাহলে টাইগারদের এই বৃষ্টির বাগড়ার মাঝখানে টেস্ট সিরিজের পারফরমেন্সটা আসলে কিভাবে দেখছেন? খুবই ভালো, খুবই ভালো। মানে আমি যদি বলি যে আসলে এই টেস্ট দিয়ে জাজ করা হয়তো কঠিন, মানে আমরা যদি এটাও আসলে জাজ করার মানদণ্ড হতে পারে কিনা না, কিন্তু আমাদের জন্য হতে পারে। ধরেন যে যদি দুটা মানে হতো যে দুটা মনে করেন যে এটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সিরিজ, তাহলে আপনি এটা দিয়ে জাজ করতে পারতেন না। কিন্তু আমাদের তো এখন আসলে জাজটা শুধু রেজাল্ট দিয়ে হবে না, আমাদের হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি পটেনশিয়াল দিয়ে। তো টেস্ট ক্রিকেটে যেটা হচ্ছে যে আমরা ওয়ানডেতে যদিও আমরা গত 1 বছর ধরে খুব ভালো খেলছি, এই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে, কিন্তু ওয়ানডে ক্রিকেট কিন্তু আমরা এর আগেও ভালো খেলেছি। আমরা 2012-তে আমরা এশিয়া কাপে ফাইনাল খেলেছি, 2010-এ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছি, আবার ফলে আমাদের হোম কন্ডিশনে আমরা ওয়ানডেতে যে ভালো দল সেটা কিন্তু প্রমাণিত ছিল। হ্যাঁ, এবার অনেক কনসিস্টেন্টলি পারফর্মটা হয়েছে, কিন্তু এর আগেও কিন্তু করছিলাম। কিন্তু টেস্ট ক্রিকেট আসলে আমরা আমাদের সেই মানে শক্তিটা আমরা টেস্ট ক্রিকেটে টেনে নিতে পারছিলাম না।
অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে আমরা আসলে ওয়ানডেতে আমরা যতটা অভ্যস্ত, আমাদের ক্রিকেটাররা যতটা অভ্যস্ত, বা আমাদের ডোমেস্টিকে যত ওয়ানডে খেলা হয় বা যে কম্পিটিটিভ নেচারে খেলা হয়, বা আমাদের ক্রিকেট কালচার যেরকম ওয়ানডে মুখী, তাতে ওয়ানডেতে আমাদের ভালো করা ঠিক আছে। কিন্তু টেস্টে আসলে আমাদের টেস্টের কালচারটা নাই, আমাদের লঙ্গার ভার্সন খেলা ওইভাবে হয় না, এই কারণে টেস্টে আমরা পারছিলাম না। কিন্তু তারপর ক্রিকেটের কাঠামোটাও আমাদের ঘরোয়া ক্রিকেটে হয়তো অতটা উন্নত না, কিন্তু তারপর আসলে আমাদের একটা ভরসার জায়গা এই সমস্ত দেশের যাদের আসলে ফার্স্ট স্ট্রাকচার স্ট্রং থাকে না, তাদের টেস্ট ক্রিকেটে ভালো করার তরিকা মানে উপায়টাই হচ্ছে যে ওয়ানডে বা লিমিটেড ভার্সনে ভালো খেলে তারা যে মানসিক শক্তি অর্জন করে সেইটাকে আসলে টেস্টেও টেনে নিয়ে যাওয়া, মানে আত্মবিশ্বাসটাকে ডাইভার্ট করা করে একটা লেভেলে কম্পিটিটিভ জায়গায় পৌঁছানো। ঠিক আছে, তারপরে হচ্ছে অন্য জায়গাগুলো উন্নতির চেষ্টা করা, যেটা হচ্ছে শ্রীলঙ্কার সাকসেস কিন্তু এইভাবে ছিল। শ্রীলঙ্কা কিন্তু টেস্ট ক্রিকেট আমরা যদি দেখি যে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হল 96, তারপর কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে অন্য শ্রীলঙ্কাকে দেখতে পেলাম। এর আগ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কা টেস্টে ভালো করছিল না। আচ্ছা, এখন এবং আরেকটা মজার জিনিস হচ্ছে শ্রীলঙ্কার যে স্ট্রাকচার, ক্রিকেট স্ট্রাকচার, সেটা কিন্তু মোরলেস আমাদের মতো, ওটাও কিন্তু অনেক বেশি ক্লাব কেন্দ্রিক। ওই কলম্বোর অনেকগুলো ক্লাব মিলে, এবং তাদের ফার্স্ট ক্লাস একটা আছে বটে, কিন্তু ওইটাও তো জমজমাট না, একদম আমাদের মতো। এই জন্য তারা এখন ওদের মূল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা হয় যেখানে ক্লাবরা খেলে। তো আমাদের তো এটাই প্রবলেম যে আমাদের ঢাকা কেন্দ্রিক এবং ক্লাব কেন্দ্রিক। তো শ্রীলঙ্কা কিন্তু ঠিক এইভাবে এসছে। তো সেই ফর্মুলায় চিন্তা করলে যে আমাদের ওয়ানডেটা কবে টেস্টে নিয়ে যাবো, এটা ছিল আমাদের এক্সপেকটেশন। এবং এই প্রথমবারের মতো আমরা কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে বলতে পারি আমরা দুইটা টেস্টেই যা খেলা হয়েছে, আমরা কিন্তু আমাদের ওয়ানডের বিশ্বাসটুকু আমরা টেস্টে নিয়ে যেতে পেরেছি। এখন টেস্টে নিয়ে গেলেই তো হবে না, তারপর আরো অনেক কিছু আছে। কিন্তু যখনই আপনি আপনার ওই মানসিক জায়গাটা নিয়ে যেতে পারবেন আমাদের জন্য, কারণ আমাদের তো এটাই শক্তি, আমাদের কিন্তু ফার্স্ট ক্লাসের ওরকম স্ট্রেংথ নাই, টেস্ট খেলার মতো ওরকম আমাদের মানে আমাদের স্কিলই নাই আসলে, আমাদের প্লেয়াররা যদি খেলে না তাদের দোষ দিয়ে লাভ নাই। ফলে ওইটা যখন টেনে নিয়ে যাবো, ওই বিশ্বাস যখন আসবে তখন আমরা কম্পিটিটিভ হবো, এবং কম্পিটিটিভ হওয়ার পরে তখন যেটা হবে আমরা ফার্স্ট ক্লাস ইত্যাদি ইত্যাদিতে আমাদের স্কিলটা আরো বাড়ানোর চেষ্টা করবো। ফলে আমাদের ওই প্রক্রিয়া যদি আমি চিন্তা করি তাহলে এখানে হয়েছে, কারণ আমরা ওদেরকে অনেক কম রান আউট করেছি, আমরা লিড নিয়েছি। ইভেন আমি যদি বলি যে শ্রীলঙ্কা টেস্টে আমরা যখন ম্যাচটা ইয়ে হয়েছে তখন কিন্তু ইট ওয়াজ আমি বলবো 51-49 ইন আওয়ার ফেভার, মানে কোনোভাবেই না। আমরা একটা ছিল যে সাউথ আফ্রিকা যে কোনো সময় কিছু করতে পারে, কিন্তু আমরা যদি ওইটা ভুলে গিয়ে যে দুটা দল টেস্ট খেলছিল 3 দিন পরে কার অবস্থা বেটার, কাজে যারা লিড নিয়েছিল তারা বিনা উইকেটে কত রান করেছিল যেন 60, মানে ঘাটতিটা কমিয়েছিল, বাট আমরা কিন্তু আপার হ্যান্ডে ছিলাম। তো ফলে আমার কাছে মনে হয় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমি পার্সোনালি মনে করছিলাম যে দিস ইজ দ্য অনলি ওয়ে। সবাই অনেক কিছু বলেন যে ফার্স্ট। মামুন ভাই, এখানে যখন আপনি কথাগুলো বলছেন তখন ঠিক আরেকটা প্রশ্ন আসলে এসেই যাচ্ছে, সেটি হচ্ছে যে আমরা এই বাইরের দলগুলোকে আমরা দেখেছি যে ওয়ানডে এবং টি-20 এবং টেস্ট ক্রিকেটে ভিন্ন ভিন্ন দল আসলে গঠন করতে। এমন অনেক সময় হয় যে অনেক দেশের হয়তো ওয়ানডে ক্রিকেট দল এতটাই বেশি সুপরিচিত তাদের সবার নাম যে কোনো ফুটবল ক্রিকেট ভক্তরা এমনিতেই আসলে মনে রাখতে পারে, কিন্তু টি-20 দলের অনেকেই হয়তো চেনে না। মানে ভিন্ন ভিন্ন দল গঠনের কারণে এখন এই সমস্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্ষেত্রে এই কার্যকারিতা বা এই ধরনের ব্যবস্থা নেওয়াটা আসলে কতটা জরুরি বলে মনে করছেন? খুবই জরুরি। মানে কি, এটা আসলে পৃথিবীর সব দেশেরই করছে। এটা হচ্ছে যতটা করছে তারা মানে টি-20 স্পেশালিস্ট বা ওয়ানডে স্পেশালিস্ট বা টেস্ট স্পেশালিস্টের জন্য, তার চেয়ে বেশি বিষয় হচ্ছে আপনি দেখেন পৃথিবীতে ক্রিকেট হচ্ছে একমাত্র খেলা যেটাতে 3টা ফর্মেটের প্লেয়ারদের খেলতে হয়। ধরেন যে ফুটবল 90 মিনিটের খেলা, হকি একরকম খেলা, ঠিক আছে, বা টেবিল টেনিস, হ্যাঁ, বা মনে করেন বাস্কেটবল, মানে সবটা একটা প্যাটার্ন। এখানে 3টা খেলা, এবং 3টা খেলায় কিন্তু প্লেয়ারদের 3 ভাবে অ্যাডজাস্ট করতে হয়। তারপর আবার মনে করেন ওয়ান ডেতে 3 দিন পর আইন বদলায়, ফলে হচ্ছে কি ভেরি ডিফিকাল্ট ফর প্লেয়ার্স। তো এই জন্য হচ্ছে কি, ফলে একই প্লেয়াররা যদি খেলে, প্রথম কথা হচ্ছে তারা সাস্টেন করতে পারে না, ইনজুরি প্রবলেম অনেক বেশি হবে, বার্ন আউট হয়ে যাবে। ফলে যদি আপনার মনে করেন যে আপনি স্পেশালি এমনি বাস্তব কারণেই প্লেয়ারদের শারীরিক জায়গা থেকে চিন্তা করলেও এটা দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যদি দেখি যে 3টা খেলা আসলে 3 রকম। স্পেশালি আপনি যদি টি-20 এবং টেস্ট চিন্তা করেন, দুটো একদম 2 ফরম্যাটের খেলা, একদম আকাশের পাতাল। মানে জাস্ট শুধু ক্রিকেট খেলা হয়, এটা বাদ দিলে বাকি কোনো কিছুতে মিল নাই, সাইকোলজিক্যাল মিল নাই, টেকনিক, স্কিল, এবিলিটি সব জায়গায় একদম দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন। সম্প্রতি টেস্টে বাংলাদেশ দারুণ খেলেছে, তারপরও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিস। ঘরোয়া লিগে দারুণ খেলা, আত্মপ্রত্যয়ী নাফিসের বিশ্বাস ধারাবাহিক রানের মাঝে থেকেই আবারও ফিরবেন জাতীয় দলে। দ্রুতগতির পেসার ব্রেটলি, গিলেস্পি আর স্পিনে কিংবদন্তি শেন ওয়ার্ন ও ম্যাকগিলদের মতন বিখ্যাত বোলারদের পিটিয়ে টেস্টে নিজের ও বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকান শাহরিয়ার নাফিস। তার ব্যাটিং দাপটে 2006 সালে ফতুল্লায় অনুষ্ঠিত ওই টেস্টে দারুণ রোমাঞ্চ ছড়িয়েও অনেক কষ্টে জিতেছিল অস্ট্রেলিয়া। 9 বছর পর অজিরা আবারও আসছে বাংলাদেশের মাটিতে, সেবার রিকি পন্টিং এর নেতৃত্বে, এবার মাইকেল ক্লার্কের নেতৃত্বে। বর্তমান
বর্তমান অস্ট্রেলিয়া দলের তুলনায় ওই দল অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও বর্তমান অজি দলটির বিপক্ষে টাইগারদের জন্য সিরিজটা কঠিন হবে বলে মন্তব্য নাফিসের। এরকম একটা সেঞ্চুরি আসলে এক স্বপ্নের মতো ছিল। অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে যে কোনো দল কিন্তু সহজে ভালো পারফরমেন্স মুখ দিয়ে বলে করতে পারবে না, ভালো খেলতে হবে। বাট আমি আশাবাদী বাংলাদেশ যেরকম ক্রিকেট খেলছে আমরা খুব ভালো একটা সিরিজ দেখতে পাবো ইনশাআল্লাহ। প্রায় 2 বছর আগে টেস্টে জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলেছেন শাহরিয়ার নাফিস। ফেরার লড়াইয়ে দারুণ ব্যাটিং প্রদর্শনী তার। জাতীয় লিগে 7 ম্যাচে 219 রানের অনবদ্য ইনিংসের সাথে 550-তে করেছেন 719 রান। সেই ধারাবাহিকতা বিসিএলেও ছিল। করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। সামনে বিসিএলে নিজেকে শতভাগ ম্যাচ ফিট রাখতে প্রাণান্তর চেষ্টা নাফিসের। যেটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব রান করে নিজেকে রেডি রাখ। বিসিএল এবং এনসিএল আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, প্রিমিয়ার লিগটাও মোটামুটি ভালো হয়েছে। তো গত সিজনটা একটা সাকসেসফুল সিজন ছিল আমার জন্য। নাফিস মানছেন ওপেনিং এ জায়গাটা সময়ের ব্যবধানে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে, তাই নিজের উইলো উজ্জ্বল করেই আবারও ফিরে পেতে চান হারানো জায়গাটা। যতটুকু সম্ভব রান করে নিজেকে রেডি রাখ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির বিভিন্ন কমিটির প্রধানদের নিয়ে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়েছে। যুব বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন সাব কমিটিও গঠন করা হয়েছে। এ সময় বিসিবির প্রধান নির্বাহী সহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যু ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় সভায়। এছাড়া ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়। আর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্বাগতিকদের ভালো করার ব্যাপারে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত সহ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়। আজকে হচ্ছে ফার্স্ট আমাদের মিটিং। আজকে আমরা স্টার্ট করলাম। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আসা আগ পর্যন্ত আমরা রেগুলার মিটিং করে যাব। আমরা কিছু কিছু ছোট ছোট কমিটি করে দেবো যাতে কাজটা যাতে দ্রুত শেষ হয়। মামুন ভাই, আপনি আসলে যে প্রসঙ্গে কথা বলছিলেন যে আসলে টি-20 এবং টেস্ট দুটো আসলে শুধু নামে ক্রিকেট, কিন্তু মাঝখানে আসলে সবকিছুতেই ভিন্ন পার্থক্য। এরপরে আসলে যে কথাগুলো বলছিলেন, যে কথাগুলো প্রথম হচ্ছে কি এখন বাংলাদেশে প্রায় অলমোস্ট সেম টিম খেলে। কেন খেলে? প্রথম হচ্ছে আমরা তো ওয়ান ডে ক্রিকেট দিয়েই তো যেহেতু আমাদের পরিচিতি, সো শুরু থেকে ট্রেডিশনালি যেটা হলো যারা ওয়ান ডে খেলতো তাদের দিয়ে ওয়ান ডে টিম হলো। এখন টেস্টে কারা খেলবে? যেহেতু আমাদের ওইভাবে লঙ্গার ভার্সন নাই, সেটা ওইরকম কম্পিটিটিভ না, ফলে এই টিমটাই টেস্ট খেলা শুরু করলো। মোটামুটি এর মধ্যে যে ভালো বাদ করতে এরকম হয়েছে বাংলাদেশে যে টেস্টে খারাপ করার কারণে ওয়ানডে থেকে বাদ পড়ে গেছে। এটা আগে বলেছি আমি, 5-7 বছর আগের ঘটনা বলেছি, খুবই গোলমেলে ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে যেহেতু টেস্ট যখন খেলা শুরু করলো, সো টেস্ট খেলতে খেলতে ওই টেস্ট খেলতে খেলতে কিছু কিছু প্লেয়ার দক্ষতা, কারো কারো অদক্ষতা এগুলা প্রমাণিত হলো। ফলে কিছু প্লেয়ার আমরা দেখলাম যে টেস্ট থেকে বাদ পড়ছে, 1-2 চেঞ্জ হয়। তারপরে হচ্ছে এখন টি-20 যখন আসলো তখন তো একটা আলাদা টিম দরকার, কারণ টি-20 আসলে ডিফারেন্ট সর্ট অফ ক্রিকেট, অনেক বেশি পাওয়ার ক্রিকেট, অনেক বেশি স্ট্রেংথ লাগে। এখন এখানে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে কি আমাদের প্লেয়াররা যেহেতু আমাদের যারা ওয়ান ডে খেলেন তারা কিন্তু সবাই স্ট্রোক প্লেয়ার। ফলে যখন টি-20 আসে খুব ন্যাচারালি স্ট্রোক প্লেয়ার যেহেতু এক্সাইটিং, এবং আপনারা দেখবেন যে সবসময় এখন বাংলাদেশ ভালো করছে, যখন খারাপও করতো তখন কিন্তু কম বলে বেশি রান করার টেন্ডেন্সি ছিল, আমরা উইকেট হারাতাম। ফলে আমাদের মধ্যে একটা ভ্রান্তি তৈরি হয়েছিল যে তাহলে তো তারা ওয়াই নট, তারা তো টি-20তে আরো ভালো করবে বা করাই উচিত। ফলে ওই তাদের ওই স্ট্রোক প্লেইং প্যাটার্নের কারণে ওয়ান ডে। আর এখন হচ্ছে টি-20 যে আমরা অন্য প্লেয়ার নেবো, আমাদের তো টি-20 টুর্নামেন্ট নেই। আপনি কিভাবে বুঝবেন যে টি-20তে আমাদের মূল যে সমস্যা হয়েছে যেহেতু লঙ্গের ভার্সন মানে এই ফার্স্ট ক্লাসও সেরকম কম্পিটিটিভ ফার্স্ট ক্লাস নেই, এদিকে টি-20ও কিন্তু একটা বিপিএল হয়েছিল, নানান কারণে সেটা হয়নি। কিন্তু বিপিএলটা যেভাবে করা হয়েছিল তাতে অনেক প্রশ্ন ছিল, তাতে বিপিএল যে আক্রান্ত হয়েছে ম্যাচ ফিক্সিং, এটা এই বিপিএল হওয়ারই কথা। কিন্তু তখন তো আমাদের বিপিএলটা বন্ধ করার পর তো আমাদের ভাবা উচিত ছিল যে টি-20 এটা বাস্তবতা, টি-20 খেলতে হবে, কাজে একটা টি-20 ফরম্যাট টুর্নামেন্ট চালু করা উচিত ছিল। এখন আমরা মনে করি, আমরা সবাই চাই যে 4-5টা হার্ড হিটার থাকুক আমাদের টি-20তে, আমরা মনে করি। কিন্তু আপনি আমাদের কোথায়, আমরা কাকে নিব? আমরা একমাত্র জিও রহমানকে আমরা কিছু চেষ্টা করেছিলাম, এর বাইরে কিন্তু আমাদের সেরকম অপশন নেই। টি-20 স্পেশালিস্ট যাকে বলা হয় সেরকম কাউকে হয়তো পাওয়া যায়নি। টি-20 স্পেশালিস্ট করতে হলে আপনার তো টি-20 টুর্নামেন্ট থাকতে হবে যেখানে 5-7 ভালো করবে, আমরা নিব, এদের 3 ফেল করবে, 2 সাকসেসফুল হবে, এই তো। এবং সব দেশ কিন্তু এখন একটা তাদের একটা টি-20 টুর্নামেন্ট করছে। ফলে আমি আশা করছি এবার আবার বিপিএল করার উদ্যোগ নিচ্ছে। আমি আশা করছি যে বিপিএল এর যে সমস্যা ছিল সেগুলো মুক্ত হয়ে নতুন হয়তো সেখান থেকে আমরা, এবং আমাদের টি-20 টিমটা স্পেশালি আমাদের টেস্ট এবং ওয়ান ডে প্যাটার্নের কারণে মোটামুটি কিন্তু এই প্লেয়ার টিমই খেলবে মোর অর লেস, একটু চেঞ্জ শেও, কারণ আমাদের যারা ওয়ান ডে খেলছে তারা কিন্তু সবাই মোটামুটি ভালো করছে এবং তারা ভালো প্লেয়ার। তো সেক্ষেত্রে টি-20 খুব বেশি যে আলাদা ঘরনার তা নয়। না, তবে এখন যেটা হবে কিন্তু টি-20 আসলে এক করতে চিন্তা করলে ওয়ান ডের চেয়ে আলাদা, কারণ ওয়ান ডে কিন্তু আবার ইনিংস বিল্ডিং একটা ব্যাপার থাকে, 4 উইকেট পড়ে গেলে টেস্টের মতো খেলতে হয় মোর অর লেস। কিন্তু টি-20তে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার অল আউটে সেরকম চান্স নেই। ফলে আপনার কিন্তু আপনার এটা কি করতে হবে, সবসময় এটা করতে হবে, এবং আপনার সেরকম একটা প্লেয়ার লাগবে, একটা বা 2টা প্লেয়ার যারা
একদম যে কোনো মোমেন্টে নেমে আপনাকে একটা 20 বলে 40 রান ইনিংস খেলতে পারবে। হয়তো বিশ্বে যেটা ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটারদের ধরা হয়ে থাকে। আচ্ছা, কাজেই আপনার এরকম আছে একদম একদম ব্লাইন্ড প্লেয়ার লাগবে। ব্লাইন্ড প্লেয়ার আপনি কাকে দিয়ে, যে কাউকে তো বলে যে চোখ বন্ধ করে তুমি মারো, সে পারবে না। সেই পারবে যারা আসলে নেক আছে প্রথম স্ট্রোক এরকম মারার, দ্বিতীয় হচ্ছে যার পাওয়ার আছে। এখনকার যুগে যেটা হয়, যেহেতু ব্যাট অনেক অনেক ভালো, ব্যাটের প্রযুক্তি অনেক ভালো, মাঠ অনেক ছোট টি-20তে, সাধারণত টি-20 কারণে ছোট করেছে, ফলে কি মিস হিটও 6 হয়। ফলে এরকম প্লেয়ার আপনার লাগবে যে পাওয়ারের কারণে যার ব্যাটে বল লাগবে না কিন্তু ওটা 6 হবে 4 হবে, এরকম প্লেয়ার লাগবে। ঠিক ট্রেডিশনাল খেলা গেলে টি-20 লাস্ট 17 ওভারে হবে না। ফলে এই জায়গায় এই চিন্তা করে, এইভাবেই জিনিসটা চিন্তা করে আমাদের টি-20 টুর্নামেন্ট করা, কিছু প্লেয়ারকে পিক করে প্রথম বছরই সাকসেসফুল মানে তাদেরকে টিমে নেওয়া, ট্রায়াল অ্যান্ড এরর বেসে যাওয়া এবং একটা টি-20। মামুন ভাই, আমি ছোট্ট করে আরেকটা প্রশ্ন আমি যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা একটু আগে যে সভাটা দেখলাম বিসিবিতে আজকে যেটি অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে নিয়ে। আসলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আয়োজক আমরা এবং আয়োজক হিসেবে আমরাও খেলবো। অনূর্ধ্ব 19 দলটা বাংলাদেশের এর আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেখানেও সাফল্যের দেখা পেয়েছে। আমাদের বাংলাদেশে যখন সাউথ আফ্রিকা এসেছে তখনও আমরা তাদেরকে 6-1 ব্যবধানে হারিয়েছি এবং তাদের দেশে গিয়ে 5-2 ব্যবধানে আবার জিতে এসেছি। তো আপনি আসলে এই দলটা নিয়ে কতটুকু আশাবাদী এবং এই টুর্নামেন্ট নিয়ে কি বলতে পারবেন, বা আসলে আপনার ধারণা কত? না, এইটা নিয়ে খুবই আশাবাদী হওয়ার কারণ কি, বাংলাদেশের ক্রিকেট যে আজকে এই জায়গায় এসছে, দেখেন তারুণ্যের জন্য এসছে। কিন্তু এই মুস্তাফিজ, সৌম্য, আমরা যত বলি, এরা ঢোকার পর কিন্তু আমরা এই যে গত 7 মাস 8 মাসের সাফল্য যদি বলেন, সিনিয়র প্লেয়ারদের সবার অবদান আছে, কিন্তু তারপরে যদি আপনি অবদানের একদম তুলনামূলক করেন, আপনি কিন্তু মুস্তাফিজ, সৌম্য, তাসকিন এরা এসে না দলটাকে একটা অন্য মাত্রা দিয়েছে, আরো ফিয়ারলেস, ঠিক আছে, এবং তারা দেখাচ্ছে যে তারা আরো সাহসী। এটার মাধ্যমে আমরা যে জিনিসটা আমরা জেনেছি সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বর্তমান প্রজন্মের চেয়ে আরো বেশি তৈরি, তারা আরো বেশি সময়ে তারা আরো বেটার সার্ভিস দিবে। এখন জাতীয় দলের দিকে তাকালে আসলে সেটাই বোঝা যায়। এখন তারপর আমরা কি দেখছি যে আমাদের অনূর্ধ্ব 19 যারা এরও পরে তারা আসলে আরো সক্ষম। অ্যাটলিস্ট আমরা যদি বলি, আপনি দেশে যাই হোক, আপনি সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকান দলকে 5-2 ব্যবধানে হারিয়ে আসা, এটা আসলে বিরাট ব্যাপার। এবং এইটা হচ্ছে কি, বাংলাদেশের ক্রিকেট আজকে 10 বছর আগে যে জায়গায় ছিল সেখান থেকে আজকে এগিয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে তখনও কিন্তু আমরা দেখতাম যে আমাদের ন্যাশনাল টিম স্ট্রাগল করছে, কিন্তু জুনিয়র দলগুলো এত এখনকার মতো এত দিচ্ছে না, কিন্তু তারা কিন্তু দেখা গেল যে 5টা ম্যাচ খেললে 2টা দিচ্ছে, তারা একটা ভালো পারফরম্যান্সের লেভেলে আছে। এবং এটা করতে করতে হয়েছে তারা ওই সময় ওই অন্যান্য দেশের যে আন্ডার-19 টিমের সঙ্গে খেলেছে, এখন ওই সব দেশের আন্ডার-19 প্লেয়ার এখন ন্যাশনাল টিমে আসছে, আমাদের এরা আসছে, আরে এদেরকে তো আমরা হারিয়ে আসছি। তো এখন সেই জন্য কম্পিটিশনটা ইকুয়াল, এবং আমাদের এই আন্ডার-19 টিম আরো ভালো করছে, ফলে ওরা যখন ন্যাশনাল টিমে আসবে তখন জিনিসটা আরো ভালো হবে। মামুন ভাই, আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম, অনূর্ধ্ব 19 দলের বিষয়টা, সেই প্রসঙ্গ ছেড়ে যদি একটু বেরিয়ে আসতে চাই, তাহলে আবার জাতীয় দলের প্রসঙ্গে চলে আসি। যে দক্ষিণ আফ্রিকা ট্যুরের পর কিন্তু আমরা দীর্ঘ একটা মাস আসলে বিরতি পাচ্ছি মোটামুটি। এরপরে অস্ট্রেলিয়ার সাথে আমাদের হোম সিরিজটা, এবং সেখানে কোনো ওয়ানডে নেই, শুধুমাত্র টেস্ট সিরিজ খেলবো। এবং বিশ্বে সবচাইতে যদি পেশাদার দলগুলো হিসেবে ধরা হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অন্যতম, যাদের আসলে একটা বড় প্রজন্ম চলে যাওয়ার পরও তাদের দলে কিন্তু কোনো আসলে ধস নামেনি, তারা বিশ্ব ক্রিকেটের রাজত্ব করেই যাচ্ছে। তো সেই প্রসঙ্গে বাংলাদেশ দল আসলে কতটুকু লড়াই করতে পারবে, বা বাংলাদেশ দলের প্রিপারেশন, বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সের ক্ষেত্রে টেস্টের বিচারে আসলে, যেহেতু টেস্টই খেলবো, আপনি কি মনে করছেন? না, সেটা হচ্ছে প্রথম বললাম যে সাউথ আফ্রিকার সঙ্গে এই যে টেস্টটা, এইটা কাজে লাগবে এই জায়গায়, যে অ্যাটলিস্ট এখানে আমরা দেখেছি আমরা বিশ্বের 1 নম্বর দল তখন সাউথ আফ্রিকা, যত অস্ট্রেলিয়া হোক এখন কিন্তু বিশ্বের 1 নম্বর দল সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকা কিন্তু এই উপমহাদেশের কন্ডিশনে তাদের সাকসেস কিন্তু টু সাম এক্সটেন্ট অস্ট্রেলিয়ার চেয়ে বেশি। ফলে তাদের সঙ্গে আমরা যে লড়াই করেছি এবং আমাদের ব্যাটসম্যানরা যে সেখানে লিড নিতে পেরেছে, তাদের ব্যাটসম্যানদের যে আমরা আমাদের উইকেট এবং আমাদের বোলিং এর চাতুর্যপূর্ণ ব্যবহার, আমি বলবো যে এখানে এই সিরিজে যেটা হচ্ছে, আমরা যত না আমাদের স্কিল যেমন দেখিয়েছি, একই সঙ্গে আমাদের টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল উইনও ছিল, যে ওই রকম উইকেট তৈরি করা এবং সেই উইকেটকে এক্সপ্লয়েট করা, ওদের ব্যাটসম্যানদের দুর্বলতা ব্যবহার করা, যেটা আসলে আমাদের কোচ হাতুড়ার সঙ্গে আসার পর যে জিনিসগুলো হয়েছে অপোনেন্টকে অ্যানালাইজ করা, সেটা অন্য আলোচনা। ফলে এইটা কিন্তু আমাদের একটা বিশ্বাস হিসেবে কাজ করবে। এবং দেখেন এই টেস্ট এবং তারপরে আমরা খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট, মাঝখানের কোনো ব্রেক নেই। আগে আমার মনে হচ্ছিল যে ওয়ানডে দিয়ে শুরু হলে ভালো ওয়ানডে নাই, কিন্তু যেহেতু আমরা এখান থেকে যদি আমরা ওইখানে যাই তাহলে আমাদের পিছনে থাকবে যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে 2টা ড্র করেছি, আচ্ছা বৃষ্টির জন্য ড্র করেছি, কিন্তু যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণ তো আমরা পিছিয়ে ছিলাম না। আমরা যদি ঢাকা টেস্টে যে একদিন আমরা শেষ পর্যন্ত স্কোর কার্ডে দেখাচ্ছে আমাদের 8 উইকেট চলে গেছে, কিন্তু আপনি দেখেন টি পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ব্যাটিং ফ্যান্টাস্টিক, তাই না? আমাদের ইয়ে ছিল ভাই, এমনও তো হতে পারতো যদি সাউথ আফ্রিকা ব্যাটিং করতো তাহলে তাদের ধসটা আমাদের চেয়ে ভয়াবহ হতে পারতো। এবং আমি ক্রিকেটিং পয়েন্টে যদি বলি, এখানকার যে উইকেট ছিল, যে উইকেট কন্ডিশন ছিল, তাতে কিন্তু আমাদের চেয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং করাটা তুলনামূলক কঠিন, কারণ ওরা বলটা আরো বেশি, ওরা চায় যে ব্যাটে আসুক। ফলে হচ্ছে এটা আমরা একটা সুবিধা পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়া কিন্তু সেই অস্ট্রেলিয়া না যে অস্ট্রেলিয়া হচ্ছে 2006-এ বাংলাদেশে এসেছিল।
সেই অস্ট্রেলিয়া নয় কিন্তু, এটা সত্যি কথা, যেটা এই সেই শেরওয়ান নেই, সেই মানে গিলেস্পি ম্যাকগ্রা, মানে অ্যাডাম গিলক্রিস্ট, মানে সেইটা তো আর নেই। এটা মানে ওই দলের সঙ্গে যদি তুলনা করি, এখনো অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিগ টিম, কিন্তু সেই দল না কিন্তু। ফলে যেটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা বেনিফিটের সুযোগ আছে। তৃতীয় একটা হচ্ছে কি, এই সমস্ত দেশে সাবকন্টিনেন্টে আসলে প্রথম কথা হচ্ছে গরম, তারপর হচ্ছে উইকেট, স্লো উইকেট, গরম, হিউমিডিটি, এগুলো মিলে কিন্তু তাদের এক ধরনের প্রবলেম হয়, যেটা তাদের মাঠে ক্রিকেটে প্রবলেম করে। ফলে এটাও কিন্তু আমাদের ফরে যাচ্ছে। শুধু আমি মনে করি যে সাউথ আফ্রিকার চেয়ে একটা জায়গায় আমাদের মানে এই ইয়ে হতে পারে, সেটা হচ্ছে যে পেস বোলিং। আমরা যেটা দেখলাম, যদি আমি চিন্তা করি যে সাউথ আফ্রিকার পেস বোলিং কিন্তু অসাধারণ, কিন্তু স্টিল আমি মনে করি যে আমি অস্ট্রেলিয়ার পেস বোলিংটাকে এগিয়ে রাখি। এই আমরা যদি দেখি যে স্টার্ক, জনসন, মানে এইভাবে যদি আমরা জিনিসগুলা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু ওদের পেস বোলাররা 3-4জন পেস বোলার আছে যারা এই আপনার ক্রমাগত শর্ট জায়গা থেকে, মানে কি বলা যায়, শর্ট পিচ বল সরিয়ে গুড লেন্থে বলগুলো রাখতে পারে, বা শর্ট করে সরিয়ে মুখে বল, যেটা আপনার ইয়ে করেছে কি বলে চিরঙ্গে আপনার শেষ দিনে যে আপনার ওদের ডেল স্টেইন যে বলটা করেছে বা এখানে করেছে, যে শর্ট অফ লেন্থে বল ফেলে মানে শরীরের একদম ইয়ে করে বল যাওয়া, যেটা আসলে একদম মানে যখন শরীর বাঁচাতে গিয়ে খেলতেই হবে সেই রকম একটা জায়গা, একটা কি বলা যায়, একটা ফেয়ারসাম একটা জায়গা তৈরি করা, সেইটা তুলনামূলক একুরেটলি সাউথ আফ্রিকার চেয়ে অস্ট্রেলিয়া এই একটা জায়গায় একটু হলে এগিয়ে। ফলে সেই জিনিসটা আমাদেরকে এক্ষেত্রে হয়তো তাদের অ্যাকুরেসিটা বেশি, ফলে এই একটা জায়গায় হচ্ছে অস্ট্রেলিয়া একটু এগিয়ে। এছাড়া আমি কিন্তু মোটেও মনে করি না যে ওরা মানে সাউথ আফ্রিকার চেয়ে ওরা এগিয়ে তো নাই, কারণ সাউথ আফ্রিকার র্যাঙ্কিং নাম্বার 1। ফলে এই শক্তি নিয়ে আমরা যাবো, এবং আমাদের মাথায় রাখতে হবে যে এটা 2006-এর চেয়ে ভালো দল না, এবং আমাদের সাউথ আফ্রিকার সঙ্গে ভালো খেলে, আমরা টেস্টও ভালো খেলা শুরু করেছি, এই দুজন মিলবে। ফলে আমার কাছে মনে হয় যে টেস্টটা মানে ইট উইল বি গুড গেম। মামুন ভাই, আপনি আবারও সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে আসতে চাচ্ছেন যে আত্মবিশ্বাস ক্যারি অন করে আমরা পরে, আর মাঝখানে যদি এর মধ্যে বিসিএল হয়, সেটা আমি সেই বিসিএল এর প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। আমার প্রশ্নটা ছিল সেটাই, যে সেটা হচ্ছে এই যে লঙ্গার ভার্সন যে ক্রিকেটগুলো, এখন যে বিসিএলটা আবার মাঝখানে হবে, যেটা আমাদের জন্য হয়তো অস্ট্রেলিয়া সিরিজে ডেফিনেটলি এটা কাজে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি এটাকে আরেকটু মানে বিস্তারিত করে বলা হয় যে আমরা ঘরোয়া ক্রিকেটে এই লঙ্গার ভার্সন ক্রিকেটকে আরো বড় পরিসরে কেন আয়োজন করছি না, বা এটাকে আরো আসলে মানে খুব ঘন ঘন করা হচ্ছে না, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এটা আসলে এটা বেশ মানে ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে যে আপনার জিনিসটা হয় কি, যে বড় দৈর্ঘ্যের ক্রিকেট প্রথম হচ্ছে সাধারণ মানুষ খুব বেশি দেখতে চায় না। ধরেন যে বিসিএল খেলা হবে বা ইত্যাদি হবে, সাধারণ মানুষের খুব বেশি আগ্রহ থাকে না, স্পন্সরদের খুব বেশি আগ্রহ থাকে না। তো যেখানে এখানেও বাণিজ্যিকীকরণের একটা বিষয় চলে আসে। ফলে যেটা হচ্ছে, যেমন ধরেন একটা ওয়ানডে টুর্নামেন্ট বা টি-20 টুর্নামেন্ট বাংলাদেশে চাইলেই করা খুব সহজ, স্পন্সর আসবে, মানুষ আসবে, আপনার চিন্তা নাই। কিন্তু এটা করতে হলে যেহেতু আপনার অনেক কিছু আয়োজন করতে হবে, ফলে সংগঠকদের জন্য জিনিসটা খুব অ্যাট্রাকটিভ হয়, মানে কষ্টকর, আসলে কষ্টকর জিনিসই তো করা উচিত। এই জন্য তো তারা সংগঠক। সাধারণ মানুষের চেয়ে সংগঠকের তফাৎ তো এখানে, যে সাধারণ মানুষ জিনিসটাতে আকৃষ্ট হবে না, কিন্তু একটা সংগঠক দেখবে না, আকৃষ্ট না হলেও এটা আমার ক্রিকেটের জন্য দরকার, সো আমি এটাতে এমফাসিস করবো। কিন্তু যেটা হয় বাণিজ্যিকরণের যুগে যারা সংগঠক বা সেই মাঠের সংগঠকরা হারিয়ে গেছেন, এখন যারা সংগঠক তারা আসলে মূলত তারা সংগঠক হয়েছেনই একজন এই খেলার গ্ল্যামারকে ভালোবেসে। ফলে যেখানে গ্ল্যামার নেই সেখানে তারা যেতে চান না, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, এখন এই ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের কারণে এত বেশি ন্যাশনাল টিমের খেলা থাকে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বাংলাদেশে হয়, কিন্তু জিনিসটাকে কম্পিটিটিভ হয় না, এটা একদিনের পিকটিং ম্যাচে হয়। ফলে ওই টেস্ট ক্রিকেট খেলার জন্য যে অ্যাটিটিউডটা তৈরি হওয়া দরকার, যে কম্পিটিটিভ মানে অ্যাটমসফিয়ার থেকে প্লেয়ারদের স্কিল বাড়বে, প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ বাড়বে, সেইটা আসলে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট আমাদের এই যে ডিভিশনাল ফার্স্ট ক্লাস ক্রিকেট দিতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে আমি বহুদিন ধরেই বলছি, মনে করছি এটা স্ট্রাকচারটা বদলানো উচিত, যে এই ডিভিশনাল বেসিসে এইভাবে করে আসলে আমাদের হবে না। আমাদের এমন একটা ভাবে ফার্স্ট ক্লাসটা করা উচিত যাদের দলগুলো, যেমন ঢাকা লিগে মনে করেন, ঢাকার যে ফার্স্ট ক্লাস হয় সেখানে যে ক্লাবগুলো থাকে, আবাহনী, মডার্ন, তাদের নিজের একটা স্টেক থাকে, তারা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে, তারা প্লেয়ারদের মোটিভেট করে, প্লেয়ারদের প্রেশার থাকে, টাকা পয়সা দেয় তারা। এখানে যেটা হয় কি, এক ধরনের একটা কিছু টাকা দেওয়া হয়, এবং যেহেতু দলগুলো ওইভাবে ট্রেডিশনাল দল না, ওইভাবে পাওয়ার হাউস না, ফলে হচ্ছে কি তাদের কাছে জাস্ট তারা সবাই হচ্ছে যে কোনোভাবে এটা হয়ে গেলেই শেষ হয়ে গেলে হলো, জাস্ট নামকে আসতে হবে। ফলে এই নাম প্রথম হচ্ছে ফোর্ডে করার ক্ষেত্রে নামকে আসতে হতে পারে, কারণ ফোর্ডে আসলে বাংলাদেশে যেহেতু কেউ অ্যাট্রাকটিভ না, ফলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ফোর্ডেটা করাই বা 5 দিন মানে লঙ্গার ভার্সন। দ্বিতীয় হচ্ছে যে প্যাটার্নে করা হয় তাতে করা হলেও এর মধ্যে যথেষ্ট কম্পিটিটিভ ম্যাটেরিয়াল না থাকায় যেটা শেষ পর্যন্ত অর্থপূর্ণ হয় না, প্লেয়ারদের যে উদ্দেশ্যে করা হচ্ছে আসলে সেই উদ্দেশ্য সফল মিনিংলেস। আমাদের যে ডেড উইকেটে মনে করেন যে এই আপনি মনে করেন যে ডেড উইকেটে 120 কিলোমিটারের বল আপনি থার্ড ডেতে খেলছেন, খেলে হচ্ছে রান করছেন, তো সেটা দিয়ে আপনি যখন ডেস্টিনির মুখোমুখি হবেন ওইটা কি প্র্যাকটিস হবে আসলে স্বাভাবিক। স্টিল বাট তারপরও যদি কিচ্ছু না হয় তবু ওই যে লম্বা সময় উইকেটে থাকে সেটাও তো হবে। ফলে একদম না হওয়ার যেভাবে হচ্ছে সেইটাও তো ভালো না, কিন্তু তারপর হওয়া দরকার, এবং এটাকে
উন্নত করা দরকার, কম্পিটিটিভ করা দরকার। আরেকটা বিষয় নিয়ে আসলে অবশ্যই মামুন ভাই, এটা আসলে চলে আসছে, আপনার কথার মাঝখানে চলে আসছে। আমরা আন্ডার-19 ক্রিকেট নিয়ে আসলে কথা বলছিলাম। আমরা জানি যে হাই পারফরমেন্স ইউনিট নামে আমাদের একটা ইউনিট রয়েছে। আসলে যারা বয়স ভিত্তিক দলে আছে, আমরা যদি টেস্ট ক্রিকেটে ভালো করতে চাই, তাদেরকেও আসলে লঙ্গার ভার্সন ক্রিকেটে ওতপ্রোতভাবে জড়িত করা বা বয়স ভিত্তিক লেভেল থেকে 3 দিনের 4 দিনের 5 দিনের ম্যাচ আসলে খেলিয়ে আনাটা, এটাকে আসলে কতটুকু যুক্তিযুক্ত হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেদিনও একটা বব উলমারের একটা লেখা পড়ছিলাম, তিনি ক্রিকেটে বলছেন, উনি বলছেন যে সাউথ আফ্রিকায় উনি যখন কোচ হয়ে যান 94-এ, তখন তার চ্যালেঞ্জ ছিল প্রথম যে স্কুল ক্রিকেট যে হয়, স্কুলে ক্রিকেট হতো সাউথ আফ্রিকা, তাদের ক্রিকেট হেরিটেজ ছিল, কিন্তু ওইখানেও লঙ্গার ভার্সন ম্যাচ করা, যাতে ওই ছোটবেলা থেকে স্কুল ক্রিকেটই লঙ্গার ভার্সন। উনি মনে করতেন বা এটা সবাই মনে করে যে লঙ্গার ভার্সন ক্রিকেট যদি কেউ ছোটবেলা থেকে শিখে ফেলে, তাহলে সে অল সর্ট অফ ভেরিয়াস মানে ভ্যারাইটি খেলতে পারবে। কিন্তু লঙ্গার ভার্সনটা যদি কেউ না শিখে, তাহলে আসলে তার পক্ষে লঙ্গার ভার্সনে খেলা সম্ভব হবে না, ইভেন উনি মনে করছেন শর্টার ভার্সনে খেলা সম্ভব হবে না। সো লঙ্গার ভার্সনটা ওই অবস্থা থেকে শুরু করলে প্লেয়াররা এনজয় করবে, ওই প্যাটার্নটাই চলে আসবে। কারণ একটা স্টাডিতে দেখা গেছে যে 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত প্লেয়ারদের যা শেখানো হয় সেইটা তারা সাকসেসফুলি আয়ত্ত করতে পারে, কিন্তু 18 পর থেকে সেইটা মানে শেখানো এর চেয়ে 180% কঠিন। মানে যেটা জোর করে আয়ত্ত করতে কারণ হয়। ওইটা তখন ছোটবেলা আমরা ছোটবেলা একটা বাচ্চাকে কি হয় যে ল্যাঙ্গুয়েজ শিখে, যা শেখানো হয় তাই সে শিখে ফেলে। কিন্তু আমরা যখন 20 বছর বয়সে যখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আপনি দেখবেন যে অনেক কিছু আমরা পারি না, ইটস দ্যাট এরকম আর কি। ফলে এটা গুরুত্ব দেওয়া উচিত। তবে আমি মনে করি আমাদের এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা অনেকেই এটা মিস করে যাই। সেটা হচ্ছে আমাদের যে এই জুনিয়র লেভেলটা, আন্ডার-13, আন্ডার-15, সেগুলোতে কিন্তু মানে ইয়ে হয়, এবং এগুলোতে হচ্ছে আমি যদি ভুল না করে থাকি, ফাইনালে মানে কোনটার ফাইনালে কিন্তু 2 ডে ম্যাচ বা লঙ্গার ভার্সন ম্যাচ হয়। তো ফলে বিষয়টা হচ্ছে কি, আমি বরং মনে করি বাংলাদেশে আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 এগুলো নিয়ে ক্রিকেট বোর্ড যে কাজ করছে, সেটা কিন্তু খুব খারাপ না, সেটা যথেষ্ট ভালো, বেশ রেগুলার করছে। আন্ডার-19 টিমটা হচ্ছে, এবং তারা কিন্তু টুকটাক নিজেদের মধ্যে খেলছে, জেলা ভিত্তিক খেলা হয়, সেখান থেকে বেছে নিয়ে তাদেরকে, এবং আমাদের যে মুস্তাফিজ সৌম্যরা আসছে কিন্তু মূলত এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে মোরলেস। কিন্তু আমাদের প্রবলেমটা হয় যে এরা যদি স্থানীয় লিগ হয় না, ফলে আমরা মিস করি কাদেরকে, এরা হচ্ছে কি প্রতিভার ভিত্তিতে দলে আসছে, কিন্তু এই প্রতিভার সঙ্গে তারা যদি ম্যাচ প্র্যাকটিস নিয়ে আসতো, তাহলে সাস্টেনেবিলিটি আরো বাড়তো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস বা ডোমেস্টিক লিগগুলো হলো তো কি, কিছু প্লেয়ার থেকে লেট রাইজার, ধরেন আন্ডার-13 তো একটা প্লেয়ার 30 জনকে নেওয়া হলো, একজন খুব ভালো করলো, 5 জন খুব ভালো করলো, 6, 7, 8 নম্বর হয়তো আপনি আনলেন না, কিন্তু দেখা গেল পরে কি লিগে গিয়ে দেখা গেল যে 6, 7, 8 নম্বরে কেউ হয়তো অনেক বেটার পারফর্ম করলো। এবং এটা হয় পৃথিবীতে, কিন্তু দেখা গেছে অনেক বড় খেলায়। আমি যদি বলি, মনে করেন যে আমাদের সাকিব মাশরাফি, এরাও কিন্তু অনেক লেট রাইজার, তারা 14 বছর 15 বছর ওই বয়সে গিয়ে তারা যে একদম ছোটবেলা থেকে দেখা গিয়েছিল বিষয়টা বড় স্টার হবে, সেটা কিন্তু বোঝা যায়। মাশরাফির ক্ষেত্রে যেমন মাশরাফি তো এক ধরনের জোরে বল করতো, তারপর একটা ট্যালেন্ট হান্টিং এসে জোরে বল করে। আমার কাছে মনে হয় যে আমাদের এই প্লেয়ারদের, এই যে পরের যারা মিস আউট হয়, তাদেরকে আনার জন্য যে কম্পিটিটিভ স্ট্রাকচার দরকার, সেটা আসলে নেই বলে আমরা। মামুন ভাই, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আর একদম সর্বশেষ, আমাকে আসলে সময়টা খুব কম, একদম ছোট্ট করে আসলে এই প্রশ্নটা করতে চাচ্ছি এবং উত্তরটা আমি চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছি যে স্কুল ক্রিকেটের মাধ্যমে আসলে অনেক বড় বড় বিশ্বখ্যাত ব্যাটসম্যান তারা জন্ম দিয়েছে। এখন যদি বলা হয় সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার, তার জন্মও কিন্তু স্কুল ক্রিকেটের হাতে থেকে। তো আমাদের এখানে যদি স্কুল ক্রিকেটের কথা বলেন, একমাত্র বিকেএসপি, যেখানে আসলে ক্রিকেট শেখানো হয় বা ক্রিকেট দেখানো হয়, এরকমই আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু এই স্কুল ক্রিকেটটা যদি সব স্কুলেই চালু করা হতো, বা বিসিবির পক্ষ থেকে যদি এটা আসলে সব স্কুলের জন্য বাধ্যতামূলক করা হতো, তাহলে কি আমরা এমনও পেতাম না যারা টেপ টেনিস দিয়েও খেলছে এখন বিভিন্ন স্কুলে, এরকম অনেক বড় বড় তারকা হতো ভবিষ্যতে। বা স্কুল ক্রিকেটটা আসলে চালু করার বিষয়ে বা এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন? খুব গুরুত্বপূর্ণ। মানে যে ক্রিকেটে যে পিরামিডটা ধরা হয়, যে মানে স্ট্রাকচারাল পিরামিড, তাতে প্রথমেই ধরা যে স্কুল ক্রিকেট হবে, তারপর একাডেমি হবে, স্কুল ক্রিকেটে ভালো যারা করে পিক হবে তারা একাডেমিতে যাবে, তারপর তারা ঘরোয়া ক্রিকেটে খেলবে, তারপর ওইখান থেকে ফার্স্ট ক্লাস টিম তৈরি হবে, তারপর টেস্টে যাবে। এটা হচ্ছে এই প্রসঙ্গটা আনার একটাই কারণ, সেটা হচ্ছে কি, আপনি ধরুন রাজধানীর একটা স্কুলের শিক্ষার্থীরা হয়তো বা ক্রিকেট খেলছে, কিন্তু সেখান থেকে আসলে জাতীয় দলে কোনোদিন একটা ছেলে খেলবে সেটা কেউ কখনো প্রত্যাশা করে না। অথচ বিকেএসপিতে যে ছেলেটা ক্রিকেট খেলে, তার কিন্তু প্রত্যাশাই থাকে একদিন সে জাতীয় দলে। বিকেএসপিতে একটা হচ্ছে বিকেএসপিতে যে ডেডিকেটেড স্পোর্টসের জন্য, এবং যেহেতু বাছাই করে না একটা সুযোগ থাকে, কিন্তু জিনিসটা হতো কি, যদি স্কুলে থাকতো, স্কুলে একজন গেম টিচার বা ক্রিকেট যদি একটা থাকতো, এখনো বাংলাদেশে যেরকম হয়েছে গেমস টিচার স্কুলে কিন্তু থাকার কথাই। ফলে ওইটাকে যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে কিন্তু আপনি দেখেন প্রায় বাংলাদেশের সব ইয়াংকে কিন্তু আপনি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যেত। প্রথম কথা হচ্ছে এটা। ফলে আপনার আলাদাভাবে কোচিং টোচিং আন্ডার-13, 15 এগুলো কিন্তু সেই অর্থে খুঁজতে হবে না। আপনার যদি স্কুল ক্রিকেট রেগুলার হয়, ওইখান থেকে কিন্তু আপনি এই বয়সের সব প্রতিভাকে আপনি পাবেন। এর বাইরে খুবই স্মল সেকশন থাকবে, সেইটাকেও কিন্তু আপনি আনা সম্ভব। কিন্তু এখন যেটা হয় যে স্কুল ক্রিকেট না হয় আপনার অনেক কিছু করতে হয়, ফলে স্কুলটাকে যদি আপনি সিস্টেমে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা এই দেশের সব
ইয়াংরা চলে আসলো এবং যেহেতু তারা স্কুলে পড়ছে, পড়ার পাশাপাশি খেলছে, ফলে তাদের মধ্যে দুটো জিনিস হবে, আপনি ট্যালেন্টও পিক করতে পারছেন এজ ওয়েল এজ তারা কিন্তু কম্পিটিটিভ ম্যাচও খেলতে পারছে। কারণ ক্রিকেটটা কিন্তু এখন সবার মাঝখানে ক্রেজ। হ্যাঁ, তো ফলে আমি যেটা মনে করি যে স্কুল ক্রিকেটের দিকে গুরুত্ব তো দেওয়া উচিত, আমরা সবাই বলছি। এবং শুধু এটা ক্রীড়া না, এটা ক্রিকেট না, এটা হচ্ছে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় বা স্কুলগুলো মানে তাদের বডিতে আগানো এগিয়ে আসা উচিত। কারণ তারাও তো চায় যে কি তাদের বাচ্চাদের তো খেলাধুলা, এটা তো খুবই জরুরি জিনিস। ফলে যদি মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় মিলে যদি জিনিসটা করে, তাহলে কিন্তু এটা খুবই স্মুথ হওয়া সম্ভব। এবং এটা শুধু এটার জন্য, এটা শিক্ষার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রাখবে, মানে শিক্ষা। অবশ্যই মামুন ভাই, আপনার সাথে আমরাও এই বিষয়ে অবশ্যই একাত্মতা প্রকাশ করি এবং আমরাও চাইবো যে স্কুল ক্রিকেট থেকে হোক এবং বিভিন্ন জেলা কিংবা তৃণমূল পর্যায় থেকে হোক, বাংলাদেশ দলে এরকম করে আরো অনেক অনেক ভালো ভালো তারকা ক্রিকেটাররা উঠে আসবে এবং আমাদের দেশের বড় বড় অর্জনে শামিল হবে। আপনাকে এত রাতে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 2 মৌসুম নিষিদ্ধ করা হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। সেই সঙ্গে ক্লাবটিকে 5 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এবছর বাফুফে থেকে নেয়া পার্টিসিপেশনস মানি বাবদ 13 লক্ষ টাকাও ফেরত দিতে নির্দেশ দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ফরাশগঞ্জের ফরহাদ বাবু ডি বক্সের ভেতরে অবৈধভাবে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীকে ধাক্কা দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শেখ রাসেলের ইকাঙ্গা সেই পেনাল্টি কিকটি নেন। এ সময় অন্য ফুটবলার একই সময় ডি বক্সের ভিতর ঢুকে পড়ায় তা বাতিল হয়। পরবর্তীতে দ্বিতীয়বার পেনাল্টি শুট করার আগ মুহূর্তে ডি বক্সের বাইরে অবস্থানরত মাহফুজ বাবুকে শেখ রাসেলের কিংসলে আঘাত করলে সে পড়ে যায়। এ সময় শাস্তিস্বরূপ রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখালেও ফরাশগঞ্জের লাল কার্ডের দাবিতে তারা মাঠ ত্যাগ করে। নিয়ম অনুযায়ী ম্যাচের 15 মিনিট পর্যন্ত তারা মাঠে ফিরে না আসলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব লিমিটেডের লাস্ট ম্যাচটি শেষ পর্যন্ত যেখানে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব খেলতে অস্বীকৃতি জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের ডিসিপ্লিনারি কোড অনুযায়ী বর্তমান লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব আর খেলছে না। একই সঙ্গে আগামী মৌসুমেও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারবে না। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলমান লিগে যে 13 লক্ষ টাকা প্রদান করা হয়েছে সেই টাকাটাও তাদেরকে বাফুফে বরাবর অতি শীঘ্র জমা প্রদান করতে হবে। এশিয়ান যুব ফুটবল ফিয়েস্তায় অংশ নিতে আজ দুপুর 12টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ অনূর্ধ্ব 12 ফুটবল দল। টুর্নামেন্টটিকে ঘিরে খুদে ফুটবলাররা আশাবাদী হলেও ধারণা নেই প্রতিপক্ষের নাম ও শক্তিমত্তা সম্পর্কে। অন্ধকারে রয়েছেন দলের কোচ ও অফিসিয়ালরাও। আর ভবিষ্যতের সুফলের জন্যই প্রস্তুত করা হচ্ছে খুদে ফুটবলারদের, এমনটাই মত বাফুফের। এশিয়ান ইয়ুথ ফুটবল ফিয়েস্তায় অংশ নেবে বাংলাদেশ। এর জন্য সারা দেশ থেকে প্রায় 400 ফুটবলার বাছাই করে সেখান থেকে 16 জনকে নিয়ে সিলেট ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল বাফুফে। প্রায় 1.5 মাসের এই প্রশিক্ষণ শেষে খুদে ফুটবলারদের অপেক্ষা এখন ফিয়েস্তায় লাল সবুজের কেতন ওড়ানোর। বাফুফে একাডেমিতে 16 জন ফুটবলার প্রশিক্ষণ নিলেও চূড়ান্ত দলে জায়গা হয়েছে 12 জনের। এর মধ্যে 6 জন ফুটবলারের আছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপ খেলার অভিজ্ঞতা। পাশাপাশি দেশ ছাড়ার আগে অংশ নেওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে জয় পাওয়ায় টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী খুদে ফুটবলাররা। আমরা চাই ফেস্তা কাপ, যে কাপটা আমরা খেলবো এটা নিয়ে আসতে, আর নিজেদের ফিউচারটা যেন আরো ভালো করতে পারি। সারা আমাদের অনেক কিছু শিখাইছে, স্কিল, ইন্ডিভিজুয়াল স্কিল, এসব যদি আমরা কাজে লাগাইতে পারি ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যাশনাল টিমে আমরাই খেলবো। বিভিন্ন একাডেমির সাথে ম্যাচ খেলেছি, আমরা সবটি টিমের সাথে উইন হয়েছি। এজন্য আমি বলতে পারতেছি যে আমাদের টিমের সবার ডেভেলপমেন্ট হয়েছে। ফিয়েস্তায় অংশ নেওয়ার আগে প্রস্তুতি পর্ব ভালো হলেও সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে বাংলাদেশ সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানেন না টিম ম্যানেজমেন্ট। তাই কোনো নির্দিষ্ট লক্ষ্যের বদলে এসব খুদে ফুটবলাররা যাতে ভবিষ্যতে ভালোভাবে বেড়ে ওঠে সেদিকে দৃষ্টি দলের কোচের। আমাদের প্লেয়াররা যাতে ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে পারে, আমাদের জাতীয় দলে এইসব প্লেয়ারগুলি খেলতে পারে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আর ওখানে গিয়ে কি হবে, কার সাথে খেলা, সেটা তো আমরা এখনো জানতে পারছি না, তবে চেষ্টা করবে ছেলেরা ভালো খেলতে। এদিকে ফিয়েস্তা শেষে দেশে ফেরার পর এসব খুদে ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। বাচ্চাদেরকে আমরা বিএফএফ একাডেমিতে, আমরা সিলেট বিএফএফ একাডেমিতে নিয়ে যাব এবং ওখানে আমাদেরকে দীর্ঘ সময় রাখবো। তাদের যদি লেখাপড়া নিশ্চিত করতে পারি, এই প্লেয়াররাই এক সময় বড় সম্পদ হিসেবে দাঁড়াবে বাংলাদেশের ফুটবলে। আগামী 7 আগস্ট থেকে শুরু হওয়া এই ফুটবল ফিয়েস্তা শেষ হবে 10 আগস্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। বিশ্ব রেকর্ড গড়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজের সমতা আনল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে সিকেন্দার রাজার সেঞ্চুরিতে 9 উইকেটে 235 রান করে স্বাগতিকরা।
জবাবে গাপটিল ও লাথামের জোড়া সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। প্রথম ম্যাচ জেতায় জিম্বাবুয়ের সামনে সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। তবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৬৮ রানে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় তারা। তবে নবম উইকেটে পানিয়াঙ্গারাকে সঙ্গে নিয়ে ৮৯ রান যোগ করেন সিকান্দার রাজা। পানিয়াঙ্গারা ৩৩ রানে আউট হলেও সিকান্দার রাজা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ২৩৫ রানের স্কোর পায় স্বাগতিকরা। জবাবে দলকে উড়ন্ত সূচনা এনে দেন কিউই ওপেনার। জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে গাপটিল ক্যারিয়ারের অষ্টম ও লাথাম প্রথম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে দলকে ১০ উইকেটের জয় এনে দেন গাপটিল ও লাথাম। ম্যাচ সেরার পুরস্কারও ভাগাভাগি করে নেন এই দুই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য ১৪ সদস্যের পৃথক পৃথক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রত্যাশা মতো না খেলায় দু ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টাইন ডি কক। তার পরিবর্তে দলে ফিরেছেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্য দেয়া মর্নে ভ্যান উইক। এছাড়াও দলে বেশ কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জেপি ডুমিনি, রায়ান ম্যাকলারেন, মর্নে মর্কেল, ক্রিস মরিস ও ওয়েন পার্নেল। অন্যদিকে দলে ফিরেছেন ডেল স্টেইন, বার্নান ফিল্যান্ডার ও ডেভিড হুইস। এছাড়াও পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দু ফরম্যাটেই দলে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। টি-20 দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা। এছাড়াও দলে জায়গা ধরে রেখেছেন তরুণ পেসার কাগিজো রাবাদা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে মাত্র ৪৪ রান করেছিলেন ডি কক। যদিও ২ ম্যাচের টি-20 সিরিজে ৫৬ রান করেছিলেন তিনি। অন্যদিকে প্রোটিয়াদের হয়ে শেষ টি-20তে সেঞ্চুরি করেছিলেন ভ্যান উইক। আগামী ১৪ আগস্ট ২ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এবার অ্যাশেজের খবর। ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের নিষ্প্রভ ব্যাটিং চিন্তায় ফেলেছে সফরকারীদের। আর ক্লার্ককে ঠেকাতে আগেভাগেই পরিকল্পনা করেছিলেন বলে জানালেন ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে চতুর্থ টেস্টে জিততে মরিয়া অজিরা। তার ব্যাটিংটা বিশ্লেষণ করেছি আমরা। টেস্টে প্রায় 52 গড়ে রান করা ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে অবশ্যই পরিকল্পনা থাকা জরুরি। পরিকল্পনাগুলো কাজে লাগছে দেখে আমি খুবই আনন্দিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আগের ম্যাচের ভুলগুলো শুধরে পরের ম্যাচে ভালো খেলা। সামনের ম্যাচটা আমাদের জিততেই হবে। সিরিজ জিততে সেরা খেলাটা খেলতে হবে আমাদের। নতুন মৌসুমের আগে ইউরোপীয় ক্লাব ফুটবলে পড়েছে দল বদলের হিড়িক। ফুটবলারদের সাথে চুক্তিতে অগ্রণী ভূমিকা থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবগুলো ট্রান্সফার ফি এরই মধ্যে ছাড়িয়েছে ৫০০ মিলিয়ন পাউন্ড। করিম বেনজামা, ডেভিড ডিহিয়া বা অ্যাঞ্জেলো হিগুয়েনের মতো তারকা ফুটবলারদের ঠিকানা বদলের গুঞ্জনও আছে দল বদলের আকাশে। দলবদলের মৌসুমে তারকা ফুটবলারদের দলবদল নিয়ে চলছে নানা গুঞ্জন। ঠিকানা বদলাচ্ছেন অনেক খেলোয়াড়ই। কারো নতুন চুক্তি নিয়ে তৈরি হচ্ছে মুখরোচক গল্প। বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের বিবিসি ত্রয়ী বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদোর বার্নাবু ছেড়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। অডি কাপে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা দলে না থাকায় সেই গুঞ্জন পেয়েছে নতুন মাত্রা। তবে এবার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং মাদ্রিদিস্তান বস রাফা বেনিতেজ। বললেন কোচের সাথে দ্বন্দ্ব নয়, ইনজুরির কারণেই অডি কাপে খেলছেন না রোনালদো। আর বেনজেমার আর্সেনালে পাড়ি জমানোকেও স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি নিশ্চিত করলেন ওল্ড ট্রাফোর্ড নয়, গ্যারেথ বেলও থাকছেন পুরনো ঠিকানায়। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি হিয়াকে বার্নাবুতে নিয়ে আসার বিষয়টিও নাকচ করেছেন বেনিতেজ। চুক্তি বিষয়ে কথা বলা আমার দায়িত্ব নয়, আমি শুধু দলের পারফরমেন্স নিয়েই বলতে পারি। ইনজুরির কারণে ওডি কাপে রোনালদো না থাকাটা হতাশাজনক। বেনজেমাকেও বিশ্রামে রাখা হয়েছে। তবে বেল বা দলের গোলরক্ষকদের নিয়ে খুবই আশাবাদী আমি। আমার বিশ্বাস দারুণ একটি মৌসুম শুরু করতে যাচ্ছি আমরা। এদিকে ক্লাবের চুক্তি বাড়ানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন নাপোলির স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। কোপা আমেরিকার ফাইনালে নিষ্প্রভ পারফরমেন্সের পরও ইতালিয়ান ক্লাবটি চুক্তির মেয়াদ 1 বছর বাড়িয়ে 2019 সাল পর্যন্ত করার একটি প্রস্তাব দেয় এই ফরওয়ার্ডকে। তবে তেমন আকর্ষণীয় নয় দাবি করে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। কিন্তু চুক্তির বর্তমান মেয়াদ 2018 সাল পর্যন্ত সেলেসাওতেই থাকবেন বলেও নিশ্চিত করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। নানা কারণে একটি দল বা ক্লাবের জন্য ভক্তরা হয়ে ওঠেন নিবেদিত প্রাণ, যে সমর্থনের থাকে না কোনো মাপকাঠি। প্রিয় খেলোয়াড়ের উপস্থিতির কারণে একটি ক্লাব সমর্থকদের হৃদয় ছুঁয়ে যায়। তাই শুধু ক্লাবগুলোর স্কোয়াড নয়, ফুটবলারদের দল বদলের বড় প্রভাব পড়ে ফুটবল বিশ্বের দর্শকদের মাঝেও। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের হয়ে টেস্ট খেলতে চান পেসার তাসকিন। বাংলাদেশের জন্য কঠিন হবে অস্ট্রেলিয়ার সিরিজ, মন্তব্য শাহরিয়ার নাফিসের। শেখ রাসেলের বিপক্ষে অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বিপিএল থেকে 2 মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, গুনতে হবে 5 লাখ টাকা জরিমানাও। এবং প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা না থাকলেও এশিয়ান যুব ফুটবল ফিয়েস্তায় ভালো করার স্বপ্ন বাংলাদেশ অনূর্ধ্ব 12 ফুটবল দলের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।